স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পদবঞ্চিত নেতাদের ক্ষোভ বিক্ষোভ সংঘাত অনেক দূর গড়িয়েছে। বিএনপি এতে সরকারি দলের ইন্ধন দেখছে, আবার ক্ষুব্ধ ছাত্র নেতাদের শান্ত করতে দলের জ্যেষ্ঠ নেতারা তাদের সাথে বৈঠকও করেছেন। এইসব নিয়ে আজকের আলোচনা শক্তি ও বল। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসীম, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম রয়্যাল। স্বাগত আপনাদের। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওসীম, আমরা দেখেছি যে সদ্য ঘোষিত ছাত্র দলের যে 201 সদস্য বিশিষ্ট কমিটি, তার 153 জনের এখন পর্যন্ত নাম এসেছে, কিন্তু পত্রপত্রিকার একটি রিপোর্ট হচ্ছে যে তারা ঠিক কেউ নিয়মিত ছাত্র নন, তারা অনিয়মিত ছাত্রদের মধ্যেই বেশিরভাগ। অনিয়মিত ছাত্রদলকে আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটি বিষয় তো বটেই, আপনি জানেন যে এই কমিটি গঠনকে কেন্দ্র করে এক ধরনের বিক্ষোভ চলছে বা ক্ষোভ প্রকাশ করছেন অনেকে, সেটিকেও আপনি কিভাবে দেখেন অসীম ভাই? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা বৃহৎ সংগঠন। একটা সংগঠনে আপনার কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার এ ধরনের ঘটনা না ঘটাটা অনেকটা অস্বাভাবিক। ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটনাটা মনে করেন যে দিনের পর দিন চলতে পারে, এটা আমি মানি না। প্রতিবাদ যদি থেকে থাকে সেটাও কিন্তু নিয়মতান্ত্রিক প্রতিবাদ। সেই প্রতিবাদ যখন আপনার যে একটা প্রক্সিমিটি থাকে, যে কতটুকু আমি বিক্ষুব্ধ, কতটুকু আমি সংক্ষুব্ধ, কতটুকু আমার মান অভিমান, সেটা ভাঙানোর দায়িত্ব কিন্তু দলের আছে। সেক্ষেত্রে যে পর্যায়ে যাচ্ছে বা গিয়েছে, বা আমি আজকে নিজেও দেখেছি টেলিভিশনে, গতকালও দেখেছি বা গত পরশু দিনও আমি দেখেছি, এটা আমাকে খুবই মর্মাহত করে। আপনার এই অনুষ্ঠান আসার জন্য আমাকে আজকে যখন বলা হলো, তখন আমি জানলাম যে জাতীয়তাবাদী ছাত্রদল নিয়েই কিন্তু মূলত আজকের এই অনুষ্ঠানটা। যার কারণে আমার নিজের যে একটা আমার রাজনৈতিক যে অস্তিত্ব, আমার যে শেকড়, এই ছাত্রদলের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। আমার সাধারণ স্বাভাবিক নিয়মে ছাত্রত্ব শেষ হওয়ার পর কিন্তু আমি ছাত্রদলের রাজনীতি থেকে বিদায় নিয়েছি। আমি 27 বছর বয়সে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হতে পারতাম, আমাকে বলা হয়েছিল। কিন্তু আমার অন্য একটা উদ্দেশ্য ছিল যে দীর্ঘদিন আমি রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির সঙ্গে ছিলাম, আমি উচ্চ শিক্ষার্থে বিদেশ চলে যাব, যার কারণে আমি সে পদ গ্রহণ করিনি। সেটা ভিন্ন একটি প্রসঙ্গ। আজকে যে বিষয়টা এসছে, আপনি যেটা বলেছেন যে নিয়মিত ছাত্র, তার থেকে আপনার অনিয়মিতদের সংখ্যাটা বেশি। আমি একটা জিনিস আপনাকে বলি, এটা দীর্ঘদিনের একটা সেশন জটের মতো অবস্থা। এই জটলাটা কাটানোর জন্য বা নিরসনের একটা প্রচেষ্টা এবারকার কমিটিতে ছিল। আমি যেটা মনে করি যে অপেক্ষাকৃত তরুণ, দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল নিয়মিত, কিন্তু দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ে আপনার মাস্টার্সে কিংবা আপনার ডিপ্লোমাতে হোক, যে কোনো সাবজেক্টে ভর্তি হয়েছে, কিংবা অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়েছে। রাতারাতি আপনি একটা কিছুর পরিবর্তন ঘটাতে পারবেন না। এটা সম্ভব ছিল আজকে যদি আমার পার্টি ক্ষমতাসীন হতো। আমি একটা জায়গায় সমালোচনা করব, আমাদের এই সুযোগটা এসেছিল এক সময়, যখন প্রথমবার বিএনপি ক্ষমতা এসেছিল আপনার ম্যাডামের নেতৃত্বে 1991 সালের পরবর্তীতে 1993 সালে আপনার এ ধরনের একটা সুযোগ আমাদের এসেছিল। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা এবং দলের বিভিন্ন নেতার বিভিন্ন ধরনের এজেন্ডা থাকে, যেটা একা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আপনার সম্ভব না সমস্ত কিছুকে আপনার নিউট্রালাইজ করে কিংবা একটা সুন্দর সুস্থ সমাধান একদিনে তিনি করবেন, এটা সম্ভব না। এটার জন্য সকলেরই কিন্তু আপনার একটা অবদানের প্রয়োজন বা প্রচেষ্টার প্রয়োজন, আন্তরিকতার প্রয়োজন। সেটা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অনেকটা উতরে এসছে এ ব্যাপারে, আমি মনে করি। আমি যেটা দেখেছি, তাদের সংগঠন ভালো করছে কি খারাপ করছে সেটা ভিন্ন জিনিস। তাদের সংগঠনও আপনার দেখা গেছে যে খুনাখুনি হচ্ছে, নিজেরা মারছে, অন্যদেরকে মারছে, টেন্ডার নিয়ে অনেক কিছু আছে। সেটা হচ্ছে যে সামাজিক অবক্ষয়। ছাত্র রাজনীতির যে মৌলিক কাঠামো যেটা ছিল, যে সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে, অধিকার নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড ছিল, সে তা থেকে ছাত্র রাজনীতির যে বিচ্যুতি ঘটেছে, আমি মনে করি যে আজকের অবস্থাটা তারই একটা ধারাবাহিক আপনার অবস্থান বা যে কোনো একটা জায়গায় এসে মিলিত হয়েছে। তবে আমি মনে করি যে যেভাবে হয়েছে, এতে আমি ছাত্র দলের ভাই বোনদেরকে, নেতাকর্মীদেরকে, যারা বিক্ষুব্ধ আছে তারা তাদের অভিযোগের কথা জানিয়েছেন, এবং সেটা আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বোধহয় আশ্বস্ত করেছেন, ছাত্র দলের সাবেক অনেক নেতৃবৃন্দরা আশ্বস্ত করেছেন। আমি মনে করি
এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করে যে বিচার প্রত্যাশী যে অভিযোগগুলো করেছে তারা, সেটা ম্যাডামকে জানানো হোক, ম্যাডাম কি ব্যবস্থা নেন। কিন্তু যেভাবে করা হচ্ছে এটা আমার মনে হয় না। অসীমে আমি আপনার কাছে আবার আসবো। আমি শুধু বলি যে ছাত্র দলের এই সব বিষয়েও কি আসলে ম্যাডামকেই সিদ্ধান্ত নিতে হবে, বেগম খালেদা জিয়াকে সিদ্ধান্ত নিতে হবে? এটার একটা দায় দায়িত্ব কেউ নিতে চান না, এখানে একটা ব্যাপার আছে। আমি যে কথাটা আপনাকে বলেছি, দায় দায়িত্ব যদি কাউকে এককভাবে দেয়া হয় বা দু তিনজনকে দেওয়া হয়, আমি আপনাকে যে কথাটা বলেছি, দলের মধ্যে অন্যান্য নেতারা যারা থাকেন তারা দেখা গেছে যে প্রচ্ছন্ন একটা প্রভাব বা নিজের পকেটের কিংবা আপনার নিজের পক্ষের মানুষ তৈরি করা বা এই জাতীয়, কিন্তু আমি মনে করি যে এটা সঠিক না। যারা ছাত্র দল করেন তারা প্রত্যেকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশে যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বা তারেক রহমানের তারুণ্যের যেই প্রতীক তাতে উজ্জীবিত হয়েই তারা কিন্তু এই সংগঠন করেন। কিন্তু দেখা গেছে যে কখনো না কখনো বিপদগামী হতে পারেন। আজকে যে ঘটনাগুলো করছে আজকে, তাদের কিন্তু ভাবা উচিত যে সরকারের মদদের কথা বলা হচ্ছে, ইন্ধনের কথা বলা হচ্ছে। আপনি দেখেন যে পার্টি অফিসের সামনে তো 10 জন 12 জনও কখনো দাঁড়াতে পারেনি। আমি একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি নিজেও অনেক সময় পার্টি অফিসে ঢুকতে পারিনি। পুলিশ আপনার ফুটপাত দিয়ে, পার্টি অফিসের সামনের ফুটপাত দিয়ে যেতে দেয়নি। আজকে মনে করেন যে শত শত বিক্ষুব্ধ নেতা কর্মীরা আপনার মিছিল করছে, হাতে লাঠি আছে, সেখানে কিন্তু আমরাও অসীম ভাই অনেক এটা দিন তো ধরে প্রশ্নের, ওরা কিন্তু হয়তো জানে না, জি ওরা কিন্তু জানে না, কিন্তু যে পাবলিক পারসেপশন বা পার্টির মধ্যে একটা সন্দেহ তৈরি হবে যে ওদের সঙ্গে কি সরকারের আঁতাত আছে। আমি সেটা বলছি না, আঁতাতের কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে সরকার আপনার ওই যে জ্বলন্ত উনুনে ঘি ঢালার মতো যে অবস্থাটা, সেই সুযোগটা নিবে। কিন্তু আমি এখনো তাদেরকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, যদি এখন যেটা ঘটেছে বা এ পর্যন্ত যা হয়েছে, কোনো ধরনের একটা খুনাখুনি যদি শেখানো হয়, তার দায় দায়িত্বটা কে নেবে? সরকারের কোনো গোয়েন্দা সংস্থা যদি কোনো একটা অঘটন ঘটিয়ে দেয়, কাল বা আপনি আগে থেকে খুবই আমি তাদেরকে এজন্যই বলছি, খুবই আইনজীবী সুলভ আমি স্পষ্টভাবে বলছি যে এ ধরনের ঘটনা ঘটে থাকে, অতীতেও কিন্তু বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে। আমি অবশ্যই আমাদের বর্তমান ছাত্র নেতৃত্বের কাছে আসবো। আমি প্রথমে মোহাম্মদ আকরামুল হাসান আপনার কাছে আসি, যে এটাই স্পষ্ট যে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত হয়েছেন বা মনোনীত হয়েছেন, যেভাবে বলি না কেন, আপনাকে একটা বড় অংশ যারা ছাত্রদল করেন বা একটা সিগনিফিকেন্ট অংশ তারা পছন্দ করছেন না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ খালিদ ভাই। ব্যাপারটা কিন্তু এরকম, আমি এরকম ভাবে দেখছি না। আপনারা দেখেছেন যে এই কমিটি গঠনের আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী পর্যায়ের প্রায় সহস্রাধিক কর্মীদের সাথে উনি মতবিনিময় করেছেন। জাতীয়তাবাদী ছাত্র দল বিগত যে কমিটি ছিল সেই কমিটির সকল নেতাদের সাথে উনি তাদের মুক্তভাবেই তাদের মতামত শুনেছেন, ধৈর্য সহকারে শুনেছেন, শুনে তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করেছেন। আর আপনি যে কথাটি বললেন যে অধিকাংশরাই পছন্দ করছেন না, ব্যাপারটা সেরকম না। পছন্দ করছেন না এখানে ম্যাডাম যখন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যখন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে কথা বলেছেন, সেই হাউসে অধিকাংশের মতামত ছিল যে তারুণ্যকে প্রাধান্য দিতে হবে। ম্যাডাম ওনার বক্তব্যে বলেছেন যে আমাদের শিক্ষক, বুদ্ধিজীবী বা সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতার প্রশ্নে অপেক্ষাকৃত যৌক্তিক একটা লেভেল নির্ধারণ করা, যে তরুণদেরকে প্রাধান্য দিয়ে আগামী দিনের কমিটি গঠন করা হবে, সেই মেসেজটা ম্যাডাম ওনার বক্তব্যে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা হতে পারে, ওনাদের মধ্যে অনেকে আমার চেয়ে যোগ্য, দক্ষ, অভিজ্ঞতায় তো অবশ্যই ওনারা আমার চেয়ে অবশ্যই অভিজ্ঞতা বেশি, সে ব্যাপারে আমার বলতে কোনো দ্বিধা নেই। তো সেক্ষেত্রে ওনাদের দীর্ঘদিনের যে ত্যাগ, শ্রম পার্টির প্রতি, তারা যখন নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছেন, স্বাভাবিকভাবে হয়তো ক্ষুব্ধ হয়েছেন। একাডেমিক ইন্টারেস্টে একটা জিনিস জানতে চাই, যে সেটা হচ্ছে যে যেটি আসলে অসীম ভাই কিছুটা বললেন, যে আপনাকে যখন সাধারণ সম্পাদক পদে, মানে আপনি কিভাবে মনোনীত হলেন? এটা কি বেগম জিয়া আপনাকে মনোনয়ন দিলেন, বা প্রক্রিয়াটা কি আসলে? প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যে নেতৃবৃন্দের যে মতামত ছিল, যে সকলের ব্যক্তিগত তথ্য উপাত্ত, আন্দোলন সংগ্রামের ভূমিকা, 111-এর ভূমিকা, এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে নেতৃত্বে আনতে হবে আগামী দিনে নেতৃত্ব নির্বাচন। সেইটা কি একদম লিখিত মন্তব্য গেল, মতামত গেল, যে আপনি আপনার ভূমিকা, ধরেন আমি আপনার কথা যদি বলি, এটা লিখিত মতামত দিলেন আগেকার কমিটিতে যারা আছেন বা সাবেক ছাত্র নেতাদের মধ্যে যারা আছেন?
যে ম্যাডামের কাছে যে সবার আবদার ছিল যে বিগত দিন আন্দোলন সংগ্রামে ভূমিকা 111 ভূমিকা সেই ব্যাপারগুলি তথ্য উপাত্ত যাচাই বাছাই করে যাতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। জি। তো আমি যতটুকু জানি যে এই কমিটি সেই মতামতের ভিত্তিতেই প্রত্যেক প্রার্থী যারা নিজেদেরকে প্রার্থী হিসাবে প্রকাশ করেছেন তাদের ব্যক্তিগত তথ্য উপাত্ত বিগত দিনে আন্দোলন আপনারা সংগ্রামে কয়জন জড়িত সাধারণ সম্পাদক হিসেবে নিজেদের প্রকাশ করেছিলেন? অনেকেই সাধারণ সম্পাদক হিসেবে। কয়জন হতে পারেন এটা? এখানে আমাদের বিভিন্ন জেনারেশনের ক্যান্ডিডেট ছিলেন, তারা আলাদা আলাদাভাবে তাদের প্রার্থিতা। আপনি কি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার জন্য, মনোনীত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন? জি। আচ্ছা, তো সেইখান থেকে বিবেচনা করে আপনাদের ইয়ের ভিত্তিতে এটা করা হয়েছে। আপনার কাছে আমি আবার আসবো। আমি একটু রাকিবুল ইসলাম রয়েল আপনার কাছে আসি যে রয়েল, আপনারা আজকে মানে অসীম ভাই যেভাবেই বলুক, ঘটনাটা হচ্ছে যে আপনারা আজকে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা পর্যন্ত দিয়েছেন। এতটা ক্ষোভ কেন আসলে? মানে আপনি শুধু পদ পাননি, এবং আরেকটি কথা হচ্ছে যে আপনি সহসভাপতি ছিলেন, সাবেক সহসভাপতি, তো আপনি কি, আপনার সাথেও কি এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে পরবর্তী কমিটিতে কে হবে, কে আসবে, এরকম বিষয়গুলিতে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই আমাকে এখানে কল করার জন্য। আসলে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে এই জিনিসগুলা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সারা বাংলাদেশের নেতাকর্মীরা জানুক, আমাদের বর্তমান বাস্তবতা এবং সমস্যা সমাধানের উপায়। আমরা 29শে মার্চ ফর ডেমোক্রেসি ফল করার পরে আমি ব্যক্তিগতভাবে 29 ডিসেম্বর আমি সহ অনেক ম্যাডামের কাছে আমরা গিয়েছিলাম যে ম্যাডাম আপনার সাথে আমরা কথা বলতে চাই। তো একটা পর্যায়ে ম্যাডাম আমাদেরকে সময় দিয়েছে, সেখানে আমরা 3 দিন সময় পেয়েছি। 3 দিন সময়ের মধ্যে আমি দ্বিতীয় দিন বক্তৃতা দিতে পেরেছি, এবং সর্বোচ্চ হয়তো টাইম আমি কথা বলেছি 27 মিনিটের উপরে। আমাদের সেখানে তার সামারিটা ছিল যে যারা দুর্নীতি করেছে, যাদের কারণে গত কমিটি ফল করেছে, যাদের কারণে আন্দোলন সংগ্রামের মাঠে দেখা যায় নাই বাস্তবতা, এবং যারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারে নাই। আমরা 118 জন বক্তৃতার মধ্যে আমার ধারণা 80% অ্যাবাব একই কথা বলেছে। এবং আমাদেরকে অবশ্যই যখন ফিনিশিং দিলেন, আমাদের সাথে ম্যাডাম কমেন্টস করেছিল এরকম যে যারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারো নাই, যাদের নামে লোভ লালসার জড়ায় পড়ছ, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদেরকে সংগঠনের নেতৃত্বে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট যে 4 জন ব্যক্তির অভিযোগ ছিল, আমি সহ এই কেন্দ্রীয় কমিটির 118 জন বক্তৃতা দিয়েছে। ওই 4 জন ব্যক্তির মধ্যে এই বর্তমান 2 জন ব্যক্তি হল অন্যতম। বর্তমান 2 জন ব্যক্তি বলতে আমার ছাত্রদলের সাধারণ প্রেসিডেন্ট রাজীব হাসান এবং ছাত্রদলের জেনারেল সেক্রেটারি আকরামুল হাসান। আরেকজন ছিল ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, আর আরেকজন সেটা না রয়েল, আমি একটু জানতে চাই, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, জি আমি বলতে চাচ্ছি, আমি শেষ করতে চাচ্ছি। জি, এটা হওয়ার পর আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন বা সবাই দর্শকরা জানতে পারবে। আমরা এক পর্যায়ে আশ্বস্ত হলাম ম্যাডামের কথার পরে যে এইবার হয়তোবা অরিজিনাল যারা ত্যাগ করেছে, রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করতে যে যারা নিজের জীবনকে বিপন্ন দিয়ে রাস্তায় অবস্থান করেছে, গ্রেপ্তার হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, নির্যাতন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ঢাকা মেডিকেলে প্রায় অসংখ্য দিন হাসপাতালে ছিলাম, আমার 2টা কিডনিও ফেল হয়ে গেছিল ব্যক্তিগতভাবে। আমার সেরকম আমার আক্ষেপ নেই। আমার আক্ষেপটা হচ্ছে হওয়ার পরে যখন 1 মাস আগে, গত মাসের 16 তারিখে আমরা জানতে পারলাম যে কমিটির একটা ড্রাফটিং রেডি হয়ে গেছে, এবং এটা এই 35 বছরের মধ্যে এটাই ফার্স্ট যে আমাদের কমিটির ড্রাফটিংটা আগেই জানতে পারছি, 1 মাস আগে। কি হলো যে এই ক্রাইটেরিয়া ছিল, কোন ক্রাইটেরিয়া ছিল? এই বর্তমান প্রেসিডেন্ট, সেক্রেটারি, তার সাথে আরেকজন ছিল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন রশিদ। তারপরে আমরা সবাই সম্মিলিতভাবে গোসনবিশ অবস্থা নিয়েছি। দীর্ঘ 1 মাস আমরা গোসনবিশের পার্টির মহাসচিব, আমাদের প্রেস সচিব জনাব মারুফ কামাল সোহেল ভাই, আমাদের ম্যাডামের সহকারী, বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস সহ সবাইকে বোঝাবার চেষ্টা করছি যে দেখেন, যদি আমাদের